স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দাফনের সময় জীবিত উদ্ধার নবজাতক মরিয়ম মারা গেছে। বুধবার রাত 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গেল 5 দিন ধরে সে হাসপাতালে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন ছিল। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী শাহিনুরকে ভর্তি করান স্বামী ইয়াসিন মোল্লা। 16 অক্টোবর ভোরের দিকে স্বাভাবিকভাবে কন্যা সন্তান প্রসব করেন, তবে জন্মের পরপরই ওই নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর সনদে চিকিৎসকরা জানান নবজাতকটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে। পরে ওই নবজাতককে প্যাকেটে ভরে বসিলা কবরস্থানে নিয়ে যান তার বাবা। সেখানে গিয়ে হঠাৎ নবজাতকটি নড়ে ওঠে। পরে দ্রুত আবার তাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসেন তিনি। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। মুন্না, আপনি সেখানে আছেন, এই মুহূর্তে সেখানকার সবশেষ অবস্থা কি এবং মৃত এই নবজাতককে নিয়ে সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে? রাশেদ, আসলে 12টার ঠিক একটু আগে কিন্তু দাফনের সময় যে বেঁচে ওঠা নবজাতক মরিয়ম কিন্তু মারা যায় এবং এখনো পর্যন্ত তাকে কিন্তু ঢাকা মেডিকেলে রাখা হয়েছে এবং তার পিতা ইয়াসিন মোল্লা তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু তার লাশ নেওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি এখানে রয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পারছি যে তাকে আজকে রাতের মধ্যে তাকে কিন্তু রায়ের বাজারস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার বাবা কিছু সময় পর আসলে গণমাধ্যমের সাথে কথা বলবেন। আমরা উপরে গিয়েছিলাম এবং উপরে দেখেছি তিনি যেসব কার্যক্রম রয়েছে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য, সেই বিষয়ে তিনি কিন্তু সেখানে বসে আছেন এবং সেই কাজগুলো করছেন। আপনি জানেন যে আপনার গত 16 অক্টোবর কিন্তু গোপালগঞ্জ নিবাসী ইয়াসিন মোল্লার স্ত্রী কিন্তু তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তি করার পরই কিন্তু তাকে আসলে ডাক্তাররা কিন্তু তাকে আপনার মৃত ঘোষণা করে এবং মৃত ঘোষণার পরই কিন্তু তাকে একটি প্যাকেটে করে দাফনের জন্য বসিলা আজিমপুর কবরস্থানের পরে বসিলা নিয়ে যাওয়া হয়, আজিমপুর কবরস্থান, তারপর বসিলা কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু লাশটি দাফনের সময় কিন্তু নড়াচড়া করে এবং তাকে কিন্তু আবারও ফেরত নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে এবং সেটা কিন্তু বেশ আলোচনার সৃষ্টি হয় সারা বাংলাদেশেই এবং গণমাধ্যম সহ সারা বাংলাদেশে কিন্তু একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাচ্চা মরিয়ম দাফনের সময় যিনি বেঁচে ওঠেন আর কি। 16 অক্টোবর তাকে আবারও নিয়ে আসার পর এখন আজকে 21 অক্টোবর শেষ, 22 অক্টোবর দিকে তিনি কিন্তু 22 অক্টোবর শুরুর দিকে এবং 21 অক্টোবরের শেষ অর্থাৎ 11:40-50 দিকে তিনি কিন্তু মারা যান, যতটুকু জানতে পেরেছি। এবং ডাক্তাররা কিন্তু তাকে বলেছিলেন যখন ভর্তির সময় তার কিন্তু আসলে অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় যে কিছু ঘটে যেতে পারে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাতের কিছু সময় পূর্বে ঘন্টার পূর্বে তিনি কিন্তু মারা যান এবং তাকে রাতে কিন্তু দাফন করা হবে এবং এখানে কিন্তু দায়িত্বপ্রাপ্ত ডাক্তাররা কিন্তু আসলে আমরা এখানে এখনো কাউকে পাইনি তারা কথা বলার মতো। হয়তো তারা সকালে কথা বলবেন এবং তার পিতা ইয়াসিন মোল্লা আসার পরে তিনি কি বলেন সেটা জানতে পারলে আমরা তো জানতে পারবো তার পরবর্তী কার্যক্রম কি মরিয়ম সম্পর্কে। তো সব কিছু মিলে এই কি ছিল আমাকে সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে। রাশেদ। মুন্না, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন মৃত নবজাতকের বিষয়ে সবশেষ যে সকল তথ্য ছিল সে সম্পর্কে। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বুধবার এক অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা পরের ক্লাসে উঠে যাবে, তবে তাদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এজন্য 30 কর্মদিবসের একটি পাঠ্যসূচি তৈরির কথাও জানান মন্ত্রী। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। করোনা পরিস্থিতি বিবেচনায় মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারে মাধ্যমিক স্তরে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হবে পরবর্তী ক্লাসে। শিক্ষার্থীদের মূল্যায়নে 30 কর্মদিবসে শেষ করা যায় এমন একটি সিলেবাস তৈরি করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠান প্রধানগণ প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন। শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্ট
সম্পন্ন করে পরবর্তী সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। করোনার ভেতরে যেসব শিক্ষার্থীর পরিবার অন্যত্র চলে গেছে তারা নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে সেখানেই অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। তাদের নিকটবর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং এই অ্যাসাইনমেন্ট সেগুলো সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 31 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আন্তঃশিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর ফর্ম পূরণের কিছু টাকা ফেরতের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা খরচ হয়নি সেসব টাকা ফেরত দেওয়া হবে, তবে কিভাবে বা কোন পদ্ধতিতে টাকা ফেরত দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে নোয়াখালীর নোয়াখোলা ইউনিয়নের যুবলীগ সভাপতি ও শরীফ বাহিনীর প্রধান মুজিবুর রহমান শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরেই শরীফের নানা সহিংস কর্মকাণ্ড নিয়ে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। এর আগে পুলিশ ফাঁড়ি থেকে তরুণীকে তুলে নিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। আকবর হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় নোয়াখালী। উপজেলার চাটখেলের নোয়াখোলা ইউনিয়নের যুবলীগ সভাপতি এবং শরীফ বাহিনীর প্রধান মুজিবুর রহমান শরীফ ওরফে শরীফের বিরুদ্ধে অস্ত্রের মুখে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় থানায় হয়েছে মামলাও। ভুক্তভোগীর অভিযোগ, বুধবার ভোরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শরীফ, অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ধর্ষণ করে। দরজা ভাঙি, কৌশলে ভাঙি, আমার ঘরে ঢুকি, ভিতরে রুমে যাই, আমার হাসাবি দৌড়ি, আমার দর্শন করছে, আমার মোবাইল বার করি, ছবি বা ভিডিও এরকম আমার ধারণা আছে। যদি কাউকে বলি, কিছু বলি, আমার গোষ্ঠীর সব শেষ করে দিবে। ধর্ষণে অভিযুক্ত শরীফকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ সহ 7-8টি মামলাও রয়েছে। মামলা রুজু হয়েছে, আসামিকে গ্রেফতার করেছে। ভিকটিমকে আমরা মেডিকেল করার জন্য পাঠাই দিয়েছি। আসামিও কিছুক্ষণের মধ্যে কোর্টে চলে যাবে। 6-7টা মামলা তার নামে আগেও আছে, কিন্তু সম্মুখে সেই মামলাগুলোতে সে জামিনে ছিল আর কি। আজকে ঘটনার পরে তো আমরা আবার নতুন করে দর্শন মামলা নিচ্ছি। শরীফের গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। চাইছে শরীফের দৃষ্টান্তমূলক শাস্তিও। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে মাদক, ইয়াবা, নারী নির্যাতন ও চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধের বিশাল বাহিনী গড়ে তুলেছে শরীফ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে এবং এই ধরনের ঘটনা যদি পরপর ঘটতে থাকে নোয়াখালী ভাবমূর্তি সারা বিশ্বের কাছে, সারা দেশের কাছে অনেকটা পূর্ণ। প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রইল, উনি যেন এই একটাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে ধর্ষণ উৎখাত করে দেন। স্থানীয়রা আরো জানান, শরীফের বিরুদ্ধে পুলিশ ফাঁড়ি থেকে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় নির্যাতিতার মা থানায় বাদী হয়ে মামলা করলেও পুলিশ শরীফের নাম বাদ দিয়ে অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে মামলা রেকর্ড করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কিছুক্ষণ আগে যেমনটি শুনছিলেন, ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সেখানে মরিয়মের বাবা গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। রাখলে বাচ্চাটা একটু বড় হলে তাকে বাঁচানো সম্ভব হবে বা একটু পুষ্টি হবে, কিন্তু সে ম্যাডাম বলল যে না, বাচ্চা রাখা যাবে না, আপনি বাচ্চা চান না রুগী চান? তাই আমি বললাম যে রুগী চাই। তো বললো যে হ্যাঁ, বাচ্চা ডেলিভারি করাইতে হবে, তাহলে বাচ্চা রাখা যাবে না। সেক্ষেত্রে আর কি বাচ্চা আপনার ডেলিভারি করাচ্ছে। ওনারা বললো যে নর্মালি করাবে। আমি বলছি যে না, আপনার সিজার করানোর কথা বলছি। ওনারা সিজারে রাজি হয়নি, বলছে যে না, নর্মালি 24 ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে। ওনারা মেডিসিনের মাধ্যমে নর্মালি 24 ঘন্টার ভিতরে ডেলিভারি করায় ফেলাইছে আর কি। সেজন্য আজকে আমার বাচ্চার এই অবস্থা। আচ্ছা, এখন ডাক্তাররা কি বলছে, কি সমস্যা ছিল? এখন ওর সমস্যা তো, ছোট বাচ্চা, অনেক ধরনের সমস্যাই ছিল, যেহেতু আপনার বয়স কম, ছোট, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস নিতে হয়তো কষ্ট হয়েছে,
এই জন্য আর কি তার হার্টবিট মানে ওজন কম, সব কিছু মিলে আর কি অনেক কিছু সমস্যা, এই জন্য তার মৃত্যু হয়েছে আর কি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আচ্ছা, এখন বাচ্চার ডাক্তাররা বলছে এটা? জি। বাচ্চার দাফনের বিষয়টা একটু যদি বলতেন এই বিষয়ে। বাচ্চার দাফন আমি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে, যেখানে কবর খোঁড়া হয়েছিল, সেখানে নিয়ে আমি দাফন করতে চাচ্ছি আজকেই, এখন। জি। তার মা আছে, ও অসুস্থ, ঘুমায় আছে, তার মাকে বলি নেই, কারণ যেহেতু ঘুমায় আছে, এই যেহেতু প্রেশার যেহেতু হাই, এই জন্য তার মাকে বলিনি আর কি। কারণ তার মা ঘুমান্ত অবস্থায় যদি হঠাৎ করে শুনে হয়তো অবস্থা খারাপ হতে পারে, এই জন্য আমি বলিনি। কিন্তু থ্যাংক ইউ ভাই। দর্শক, দাফনের সময় জীবিত উদ্ধার হওয়া নবজাতক মরিয়মের বাবা গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। ধর্ষণের ঘটনা সালিশের মাধ্যমে মীমাংসা করা ফৌজদারি অপরাধ হিসেবে কেন গণ্য করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টে চলমান অন্যান্য মামলা সম্পর্কে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এই সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে আবেদনে গত 10 বছরে সারা দেশে থানায় কতগুলো ধর্ষণের মামলা দাখিল হয়েছে এবং কতগুলো মামলা বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে তার তথ্য জানানোর নির্দেশনা চাওয়া হয়। কোর্ট আদেশ প্রদান করেন যে ধর্ষণের মামলার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন সহ অন্য কোনোভাবে উক্ত ঘটনা আপোষ মীমাংসা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেন। পাশাপাশি উক্ত ঘটনাগুলো বন্ধ করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন। সাতক্ষীরায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় সিআইডি পুলিশের কাছে দায় স্বীকার করেছে নিহত শাহিনুরের ভাই রায়হানুল ইসলাম। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে খুনের সময় ব্যবহৃত ধারালো চাপাতি ও তোয়ালে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা সিআইডি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। সিআইডির কাছে 161 ধারায় রায়হানুল ইসলাম স্বীকারোক্তিতে জানিয়েছে, ভাই ভাবির উপর ক্ষুব্ধ হয়ে সে পরিকল্পিতভাবে পরিবারকে হত্যা করেছে। সে তার দোষ স্বীকার করছে। সে তার ভাই এবং ভাবির সাথে যে তার যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বের কারণে সে এটা খুন করছে। সিলেটের পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় এবার এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়। সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ জানান, ঘটনার মূল অভিযুক্ত এসআই আকবর ভূঁইয়াকে পালাতে সহায়তা করা এবং তথ্য গোপন রাখার অভিযোগে এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আইসি হিসেবে কর্মরত ছিলেন হাসান উদ্দিন। এদিকে সিলেটে নির্যাতনের শিকার এবং নিহত রায়হান হত্যার প্রতিবাদে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর 12টার দিকে বন্দর থানা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রায়হান হত্যার 11 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল হোতা এসআই আকবর গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রশান্ত কুমার হালদার দেশে ফেরা মাত্র তাকে গ্রেফতার করে কারাগারে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের করা এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। পিকে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে বেনামে প্রায় 2,500 কোটি টাকা বের করে নেন বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে।
বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের প্রায় 2,500 কোটি টাকা লোপাট করে বিদেশে পাড়ি জমান প্রশান্ত কুমার হালদার। জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে বেনামে এই টাকা বের করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আদালতের জিম্মায় পিকে হালদারকে দেশে ফিরে আসার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করে। এ বিষয়ে কয়েক দফা নির্দেশনার পর বুধবার পিকে হালদার দেশে ফেরা মাত্র তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট। আদালত জানান, দেউলিয়া হয়ে পড়া প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিংয়ের তথ্যমতে পিকে হালদার আগামী 25 অক্টোবর দুবাই থেকে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফিরে আসার জন্য টিকিট কেটেছেন। ওই দিন বাংলাদেশ সময় সকাল 8টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। পলাতক ব্যক্তির পক্ষে এই ধরনের আবেদন করা আইনের দৃষ্টিতে এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন আদালত ওনাকে বললেন যে এটা ওনার অ্যাপ্লিকেশনটা মিসকনসিভ এবং ওনার প্রেয়ারটা মিসকনসিভ, এবং আদালত আদেশ দিলেন যে উনি যদি বাংলাদেশে আসেন তো ওনাকে সাথে সাথে অ্যারেস্ট করে জেল হাজতে ওনাকে আবদ্ধ রাখার জন্য। দুদক আইনজীবী জানান, আদালতের উদ্দেশ্য পিকে হালদারকে দেশে এনে গ্রাহকের টাকা ফেরত দেওয়া, যেন পাওনাদারদের টাকা খুব দ্রুত তাদেরকে ফিরিয়ে দেওয়া যায়, সেটাই হলো কোর্টের একটা উদ্দেশ্য। তো আজকের আদেশের ফলে এই পিকে হালদার দেশে আসছে দুবাই থেকে ঢাকা, ফ্লাইট নাম্বার সহ আদালত মেনশন করে দিয়েছেন, সেটাই তো আজকে আদেশে প্রতিফলিত হলো। এখন 25 তারিখ বা 26 তারিখ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ইন্টারন্যাশনাল লিজিং গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে না পারায় এ নিয়ে বিভিন্ন মহল থেকে শোরগোল শুরু হলে গোপনে দেশ ছেড়ে পালিয়ে যান পিকে হালদার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। মৌলভীবাজারের কাসিমপুর পাম্প হাউজে পাম্প কেনায় দুর্নীতির প্রমাণ পাওয়ায় পানি উন্নয়ন বোর্ড, পাউবোর প্রধান প্রকৌশলী চৌধুরী নজমুল আলম সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক শহীদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার ঠিকাদারি প্রতিষ্ঠান সিগমা ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ কামাল, চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ আরশেদ রেজা এবং জোনাল ম্যানেজার প্রকৌশলী আব্দুস সালামকে আসামি করা হয়েছে। এছাড়া পাউবোর প্রধান প্রকৌশলী সহ আরও 7 প্রকৌশলীকে মামলায় আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সরকারের 34,42,17,000 টাকা আত্মসাৎ করা হয়েছে। পাম্প ক্রয় করতে গিয়ে প্রকৃত মূল্য হচ্ছে 34,42,00,000 টাকা অতিরিক্ত প্রদান করা হয়েছে। সেজন্য পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বর্তমানে প্রধান প্রকৌশলী সহ আরও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রকৌশলীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে 25 টাকা কেজিতে আলু বিক্রি শুরু করলেও রাজধানীর বাজারে এখনও বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। অন্যদিকে শাকসবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় বিপাকে আছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সব শ্রেণীর ক্রেতারা। তবে কৃষিমন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই বাজার স্বাভাবিক হয়ে যাবে। বৃহস্পতিবার থেকে আরও বাড়ানো হবে বাজার তদারকিও। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। গত 3 মাসেরও বেশি সময় ধরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। কাঁচা লঙ্কা থেকে শুরু করে শাকসবজি, প্রায় সব নিত্যপণ্যের দামই ভোক্তার নাগালের বাইরে। সবশেষ অস্বাভাবিক দাম বাড়ার তালিকায় যোগ হয় আলু। ন্যায্য মূল্যে ভোক্তার কাছে আলু পৌঁছে দিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় খোলা বাজারে 25 টাকা কেজি আলু বিক্রির কার্যক্রম শুরু করে সরকারি বিপণন সংস্থা টিসিবি। আলুর পাশাপাশি তেল, চিনি, ডাল ও পেঁয়াজও মিলছে টিসিবির ট্রাকে, যা কিনতে বাড়তি চাপ ছিল নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের। সাধারণ লোকের জন্য অনেক উপকৃত হয়েছে। মানুষ অনেক চাপ, আমরা আমাদের যথেষ্ট দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি। ভোক্তাদের দাবি, করোনাকালীন এই সময়ে টিসিবির এই কার্যক্রম নিয়মিত রাখার। হইলো অল্প ইনকাম করি শহরে, বুঝেন, আমাদের জন্য সবসময় এগুলো দিলে ভালো হয়। পেঁয়াজটা খুব কম দেয়, হেরা পেঁয়াজটা দিলে আমাদের জন্য সুবিধা। তবে টিসিবির ট্রাকে 25 টাকায় আলু মিললেও কারণ বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 42 টাকায়। যদিও সরকার দ্বিতীয় দফায় আলুর দাম বেঁধে দেয় 35 টাকা, 210 টাকা করে 5 কেজি। তো সেক্ষেত্রে আমরা যে সাধারণ যে জনগণ আছি, এক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ। এটা খুবই কষ্ট আছে, যার যতটুকু আয় আছে, আয় সম পরিমাণ জিনিসের দাম নাই। গেছে কালে বেশি 220 টাকা পালা, আজকে ব্যস্ত আছে 210 টাকা পালা, 200 টাকা পালা বেশি, 205 টাকা পালাও বেশি।
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানিয়েছেন আলুর বাজার খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে। যে তারা বলছে 35 টাকা খুবই যুক্তিসঙ্গত, এটা যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমরা মুনাফাখোর বা এই ধরনের কথা নিজেরাও বলেছে। এই 2-1 দিনের মধ্যেই বাজার মনিটরিংটাকে আরো অনেক জোরদার করব, আপ্রাণ চেষ্টা করবো এটা বাস্তবায়নের জন্য। অন্যদিকে বৃহস্পতিবার চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলুর আড়তে 30 টাকা কেজি বিক্রির কথা থাকলেও এখনও তা বিক্রি হচ্ছে 38 টাকায়। ফলে খুচরা বাজারে আলু মিলছে না 45 টাকার নিচে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কৃষিতে দেশের থেকে এগিয়ে থাকা ভারতের সহযোগিতা নেয়ার ক্ষেত্রে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কৃষিমন্ত্রী জানান, কৃষির যান্ত্রিকীকরণেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিক্রম দোরাইস্বামী বলেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে ফসলের ক্ষতি, অভ্যন্তরীণ সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেনি ভারত। ইন্টেনশনাল না, ওখানকার তাদের ডোমেস্টিক নিজস্ব শর্টেজের জন্য, ঘাটতির জন্য তারা বাধ্য হয়েছে এটা করতে। Ensuring that domestic sensitivities are taken care of is also important. So we appreciate the sentiment in Bangladesh, but we assure you that it is entirely driven by climate and not by anything else. If it was politics, our heart is with Bangladesh. Why would we do anything to hurt you? 11 দফা দাবিতে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। এই ধর্মঘটের দ্বিতীয় দিনেও সারা দেশে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় নৌপথে পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। খালাস বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে 12 লাখ টনেরও বেশি পণ্য বোঝাই লাইটারেস জাহাজ। এতে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সব প্রস্তুতি শেষ। আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। তবে সন্ধ্যা আরতির পরই মন্দির ও পূজা মণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি। বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক মতবিনিময় সভায় কথা জানানো হয়। 22 অক্টোবর পূজা শুরুর পর শেষ হবে 26 অক্টোবর বিজয়া দশমীতে। সন্ধ্যারতি শুরুর পর শুধু মন্দির বা মণ্ডপের কর্মীরা ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবে না সেখানে। দেবী দুর্গার ভোগ প্রসাদ ছাড়া এবার খিচুড়ি বা এই জাতীয় প্রসাদ বিতরণ এবং বিজয়ার শোভাযাত্রা হবে না। তবে প্রতিমা বিসর্জন প্রতি মণ্ডপ থেকে ঘাটে গিয়ে দেয়া যাবে। অঞ্জলি পিরিয়ড হোক বা যে কোনো সময় হোক, আমরা অঞ্জলির কথা স্পেসিফাই করেছি, কারণ অঞ্জলির সময় রাসটা বেশি হয়। তারা আমাদেরকে নিজেরা একটু চিন্তা করলে বুঝতে পারবেন, অঞ্জলির সময় যে রাসটা হয় সেখানে আমরা বলে দিয়েছি স্থান সংকুলের সাপেক্ষে 25 থেকে 50 জন লোক একসাথে থাকতে পারবেন। কলকাতায় শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। তবে এবার হাইকোর্টে রায় দিয়েছেন, করোনার কারণে মণ্ডপে ভিড় করা যাবে না। ছোট মণ্ডপ হলে 5 মিটার দূর, বড় মণ্ডপ হলে 10 মিটার দূরত্ব বজায় রাখতে হবে দর্শনার্থীদের। কলকাতা থেকে আরও জানাচ্ছেন ভাস্কর সর্দার। কিন্তু প্রায় 34,000-এর মতন দুর্গাপুজো হচ্ছে এবং শুধু যদি কলকাতার কথা বলি, কলকাতায় কিন্তু 3,000 বা 3,000 থেকে কিছুটা কম এবারে দুর্গাপুজো হচ্ছে কলকাতায়। এখন এই মুহূর্তে যেই পুজোটায় দাঁড়িয়ে আছে, এই পুজোটা হলো কলকাতা মেয়র তথা ফিরহাদ হাকিমের পুজো বলেই পরিচিত। চেতলা অগ্রগামী, দক্ষিণ কলকাতার চেতলা অগ্রগামীতে আমরা দাঁড়িয়ে আছি। সেখানকারই পুজো এটাই। পুজো মণ্ডপে ইতিমধ্যে ঠাকুর এসে গেছে। পুজো মণ্ডপের সমস্ত কিছু মণ্ডপ তৈরি, পুজো পরিক্রমা যা যা দরকার সব কিছুই তৈরি। কিন্তু এবছরের পুজো অনেকটাই ম্লান হয়ে গেছে সোমবার অর্থাৎ 19 অক্টোবরে কলকাতা হাইকোর্টের রায়ের উপর। কলকাতা হাইকোর্ট গতকাল যে রায় দিয়েছে সেখানে বলা হয়েছে যে প্রতিটা প্যান্ডেল সেখানে কন্টেনমেন্ট জোন অর্থাৎ নো এন্ট্রি জোন হয়ে গেছে। কোনো মণ্ডপেই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, প্রতিটা ছোট পুজো মণ্ডপের থেকে 5 মিটার দূর এবং বড় পুজোর মণ্ডপ থেকে 10 মিটার দূরের ব্যারিকেড তৈরি করতে হবে। এর ভেতরে কোনো দর্শনার্থী মণ্ডপের ভিতর প্রবেশ করতে পারবে না, অর্থাৎ সরাসরি প্রতিমা দর্শন করতে পারবেন না এবারে কোনো যারা ঠাকুর দেখতে আসবে।
পুজো দেখা যাবে, সেটা ভার্চুয়ালি দেখানো যাবে, অর্থাৎ কর্মকর্তারা বা পুজো উদ্যোক্তারা তারা যদি লাইভে বা কোনো সাইটে যদি ভার্চুয়ালি পুজো কভার করেন, সেটাই দর্শনার্থীরা দেখতে পাবেন। দুর্যোগ থেকে রক্ষা পেতে ভাসানচরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের ঘর বাড়ি ও অন্যান্য অবকাঠামো। 172 বছরের বঙ্গোপসাগরে হওয়া সব ধরনের ঝড়ের উপর গবেষণা করে তৈরি করা হয়েছে এর সুরক্ষা বলয়। এমনকি বিবেচনায় নেওয়া হয়েছে 10,000 বছর ধরে চলে আসা এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের গতি প্রকৃতিও। শেখ জালালের ক্যামেরায় ভাসানচর নিয়ে লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। 74 বছর বয়সী মোবারক আলী মূল বাড়ি সন্দীপচরে হলেও জীবিকার তাগিদে থাকেন ভাসানচরেই। এই বয়সে বড় বড় ঝড় দেখেছেন, কিন্তু বিপর্যস্ত হতে দেখেননি ভাসানচর। আমরা জোয়ার হলে ভিতরে হেতাগো এইজন সাইকেল সেন্টারে চলে যাই। স্থানীয় আরো 2জন রাখালের ভাষ্য ছিল একই রকম। ভাসানচরে আমরা প্রায় 8 বছর থেকে কাজ করতেছি। এখানে কি ঝড় টড় আসে সেরকম? না, কোনো আসে না। এখানে যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলতেছে তো না, আমরা এখানে না। ভাসানচরে প্রাথমিকভাবে 18টি সুইচ গেট রেখে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে, যেটি সাম্প্রতিককালে ফণী, আমপান ও বুলবুলের মতো ঝড়কে মোকাবেলা করেছে সহজেই। ভাঙন রোধে নেওয়া হয়েছে 3 স্তরের প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া বাঁধ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় করা হয়েছে সবুজ বনায়ন। 260 কিলোমিটার গতির ঝড়েও অটুট থাকবে এখানকার 100টি 4তলা সাইক্লোন সেন্টার। আইসোলেটেড কোনো আইল্যান্ড না, এটা ঠিক সন্দ্বীপ এবং হাতিয়ার মতোই একটা দ্বীপ। আপনারা এই বিল্ডিং এর ছাদে উঠলে সন্দ্বীপ দেখতে পাবেন, এই পাশে হাতিয়া দেখতে পাবেন। সন্দ্বীপে 4000 লোকের জন্য একটা শেল্টার নির্ধারণ করা হয়েছে, বাট এখানে 1000 লোকের জন্য মতো একটা শেল্টার। শুধু কৃত্রিম ব্যবস্থাই না, দুর্যোগ মোকাবেলায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে আশ্রয়ন প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। চর জুড়ে রয়েছে প্রাকৃতিক খাল ও ম্যানগ্রোভ বন। দেখা মেলে পাখি, মাছ, কাঁকড়া সহ প্রাণ প্রকৃতির নানা রকম সৃষ্টি। আর তাই সৌন্দর্যের দিক থেকেও আলাদা এক নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে ভাসানচরে। গুগল ম্যাপে 2002 সালে স্বীকৃতি পাওয়া এই ভাসানচরে এখনো বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেনি কেউ। তবে সেই সংখ্যা মাথায় রেখেই পরিবেশ নষ্ট না করে নির্মাণ করা হয়েছে এখানকার অবকাঠামোগুলো। এখানকার সাইক্লোন সেন্টারগুলো শুধুমাত্র রোহিঙ্গাদের জন্যই নয়, এই চরাঞ্চলের মানুষের এখন অন্যতম ভরসার জায়গা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের জন্য গণফোরাম থেকে ডক্টর কামাল হোসেনকে কারণ দর্শানোর চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। চিঠির ব্যাখ্যা সন্তোষজনক না হলে গণফোরাম থেকে কামাল হোসেনকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে সুব্রত চৌধুরী বলেন, আগামী ডিসেম্বরে গণফোরামের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। গণফোরামে অনুপ্রবেশকারী ও স্বাধীনতা বিরোধীরা ঢুকে পড়েছে বলেও এ সময় অভিযোগ করেন দলের সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইদ। যারা এই সমস্ত কাজ করছে গঠনতন্ত্র বিরোধী, আমরা শোকজ করব। ডক্টর কামাল হোসেনের ব্যাপারে এটার কোনো ব্যত্যয় হবে না। তো যেহেতু উনি এখনো ডক্টর রেজা কিবরিয়ার যোগসাজশে কর্মকাণ্ড, গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছেন, সেটা আরো আগেও হতে পারে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবে রূপ নেয়ার পথে আরও এক ধাপ এগোলো। প্রকল্পের মূল যন্ত্রাংশ, পারমাণবিক চুল্লি ও জেনারেটর সমুদ্রপথে রাশিয়া থেকে মংলা সমুদ্র বন্দরে এসে পৌঁছেছে। খালাস প্রক্রিয়া শেষে কয়েকদিনের মধ্যেই যন্ত্রাংশগুলো পাঠানো হবে প্রকল্প এলাকায়। শামসুজ্জামান শাহিন ও শেখ আহসানুল করিমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাশিয়ার ভলগা নদী থেকে প্রায় 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে রাশিয়ান পতাকাবাহী এমভি ডেইজি জাহাজটি সোমবার বিকেলে মোংলা বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। এ জাহাজে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি ও একটি জেনারেটর রয়েছে, যার ওজন প্রায় 2,355 মেট্রিক টন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার সকাল থেকে যন্ত্রাংশগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়। খালাসের কাজে নিয়োজিতরা জানান, পুরোপুরি সবগুলো যন্ত্র খালাস করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। বার্জে আমরা আনলোডিং করব স্পেশাল ভেসেল,
ওখানে আনলোড করার পরে আমাদের যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হয়তো আরও কয়েকদিন সময় লাগবে। বিশেষ ব্যবস্থায় সড়ক ও নদীপথে যন্ত্রাংশগুলো পাঠানো হবে পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। গতকাল যেই সব পণ্যগুলো এসেছে ওগুলো অত্যন্ত সেন্সিটিভ এবং স্ট্র্যাটেজিক পণ্য। আপনারা জানেন যে রিয়েক্টর, প্রেসার ভেসেল এবং গ্যাস জেনারেটর অলরেডি এসে পৌঁছেছে। এগুলা আগামী 5 নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ সড়ক এবং নদীপথে রূপপুরে পৌঁছে যাবে। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া যন্ত্রাংশগুলো সময়মতো প্রকল্প এলাকায় পৌঁছাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা দেশে 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃত্যু সংখ্যা 5,723 জন। একদিনে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 1,545 জন। এখন পর্যন্ত 3,93,131 জন শনাক্ত হয়েছেন। বুধবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানায়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,086টি। এখন পর্যন্ত মোট 22,06,411টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,704 জন। এখন পর্যন্ত সুস্থ 3,08,845 জন। রাজধানীর পঙ্গু হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে আটক করেছে র‍্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটকদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময় রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় মরিয়ম প্লাজায় ভেজাল প্রসাধনী ও ভেজাল শিশু খাদ্যের বিরুদ্ধে অভিযান চালায় র‍্যাব। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণে বাধা প্রদান, সরকারি কাজে প্রতিবন্ধকতা তৈরি এবং রোগীদের হয়রানি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 11 জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দালাল চক্রটি বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের জিম্মি করে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে ভালো চিকিৎসকের কথা বলে নিয়ে যেত। তারা নানা ধরনের তাদেরকে হুমকি ধামকি এবং ব্রেন স্টর্মিং বা ব্রেন ওয়াশ করে যে এখানে সেবা হবে না, এখানে ভালো সেবা না, আপনারা পাশের হসপিটাল আছে, বেসরকারি বিভিন্ন হসপিটাল, সেখানে গেলে আপনার অল্প খরচে উন্নত মানের চিকিৎসা পাবেন। 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই 11 জন কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই কাজে লিপ্ত ছিল বলে আমাদেরকে স্বীকার করেছে। একই সময় নকল পণ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। চকবাজার মরিয়ম প্লাজায় নকল কসমেটিক্স ও ভেজাল শিশু খাদ্যের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। এই ধরনের অপরাধটা মনে করি সাংঘাতিক শাস্তিযোগ্য অপরাধ, কারণ এটা বাচ্চারা খায় এবং যে সমস্ত কসমেটিক আইটেমগুলি বাচ্চারা দেওয়ার প্রসাধনীগুলি সেগুলিতে আসলে বিশেষ করে জনসন অ্যান্ড জনসনের প্রোডাক্টগুলিতে বেশি ব্যবহার হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রকে পুরোপুরি করোনা মুক্ত করতে এবং ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতির পুনরুদ্ধার নিশ্চিতে তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা জরুরি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত এক র্যালিতে সমর্থকদের প্রতি ভোট প্রার্থনা করেন তিনি। এই সময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন সম্পর্কে সতর্ক বার্তাও দেন ট্রাম্প। একই দিন একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন বাইডেন। ইউক্রেন ও চীনে ছেলের ব্যবসায়িক স্বার্থে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন অবৈধভাবে তিনি কোনো প্রভাব খাটাননি বলেও দাবি করেন তিনি। দীর্ঘ 7 মাস পর 16 অক্টোবর থেকে সিনেমা হল খুললেও সাড়া দেননি অধিকাংশ হল মালিক। সাহসী হিরো আলম নামে মাত্র একটি সিনেমা মুক্তি পেলেও মেলেনি আশানুরূপ দর্শক। প্রশ্ন উঠেছে সাহসী হিরো আলম সিনেমার সেন্সর নিয়েও। এ বাস্তবতায় সিনেমা হলে দর্শক খরা কাটাতে বড় বাজেটের সিনেমার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
অর্ধেক আসন খালি রাখার শর্তে 16 অক্টোবর থেকে হলগুলোতে সিনেমা দেখানোর অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। 7 মাস পর অনুমতি মিললেও খোলেনি বড় ধরনের ও নামকরা প্রেক্ষাগৃহ। হলে দর্শক না আসার শঙ্কায় সিনেমা মুক্তি দিতে অনীহা প্রকাশ করে দেশের বড় বাজেটের সিনেমার অনেক প্রযোজক। এদিকে আলোচিত অথচ ভালো মানের চলচ্চিত্রের তালিকায় না থাকা ছবি সাহসী হিরো আলম দিয়েই 7 মাস পর সিনেমা হলের পর্দায় জ্বলে রঙিন আলো। তবে হলে মিলেনি আশানুরূপ দর্শক। হিরো আলমের নামটা একটা ব্যান্ড, হিরো আলমের একটা চমক। হিরো আলমের সিনেমার একবার পোস্টার দেখলে তাহলে হিরো আলম দাঁড়া আছে, এটাই হিরো আলমের 1 নম্বর চমক। সিনেমা হল শুক্রবার থেকে চালু হয়েছে। আমরা আশানুরূপ ছবি শুক্রবার পাইনি। আমরা আশা করব প্রযোজক সমিতি যারা রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ যাতে সামনে ভালো ভালো ছবি উপহার দেয়। নতুন ছবি হিসাবে আসছে এই শুধু ওই যে মনে করেন 20-25 জন। মানহীন সিনেমা দাবি করে অনেকেই প্রশ্ন তুলেছেন সাহসী হিরো আলম সিনেমা সেন্সর নিয়েও। যদিও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলছেন সেন্সর না পাওয়ার মতো কিছু নেই এই সিনেমায়। এই জায়গায় একটা হিরো থাকতো, অন্য হিরো থাকতো, তাহলে কিন্তু এই কথাগুলো হতো না। পুরো ক্রাইটেরিয়ার মধ্যে পড়তেছিল না ওকে আটকানো, যার জন্যই আমাদের সবাই দিতে আমরা বাধ্য। পুরনো ছবিতে সিনেমা হল চালু করতে চান না হল মালিকরা। তাদের মতে যতদিন না বড় বাজেটের ছবি মুক্তি পায় ততদিন খুলবে না হলের তালা। এমন বাস্তবতায় সংশ্লিষ্টরা বলছেন দর্শকদের হলমুখী করতে বড় বাজেটের ছবির নেই কোনো বিকল্প। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে তামিম একাদশের 7 রানের জয় পেয়েছে নাজমুল একাদশ। বৃষ্টি আইনি 164 রানের জবাবে তামিম একাদশ গুটিয়েছে 156 রানে। মিরপুরে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে এসে ব্যক্তিগত 7 রানে সাইফুদ্দিনের বলে ক্যাচ তুলে আউট হন সৌম্য সরকার। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ফেরেন 10 রানে। অধিনায়ক নাজমুল দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি। মাঝে বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। দুই দলের 41 ওভারেই নির্ধারিত হয় ইনিংস। বৃষ্টি থামলে ব্যাটিং অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেন 75 বলে 51 রানের ইনিংস। আর তরুণ ক্রিকেটার আফিফের ব্যাট থেকে আসে 40 রান। সাইফুদ্দিন শিকার করেন 5 উইকেট। জবাব দিতে নেমে তামিম 57 রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি তামিম একাদশ। এই জয়ে ফাইনালে নাজমুল একাদশের বিপক্ষে লড়বে মাহমুদুল্লাহ একাদশ। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো আরও একবার।